নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা রয়েছে এবং বয়োজ্যেষ্ঠ যারা আছেন তাদেরকে প্রণাম জানাই। দেখুন, একটা বিষয়, প্রত্যেকটা বিষয় শাস্ত্রীয় বিধান মেনে যদি যে কোনো কাজ করা যায়, আমি বারবার বলে থাকি, সেক্ষেত্রে কিন্তু সমস্যা বেরিয়ে আসতে পারে না। এই যে দশ মহাবিদ্যার প্রয়োগ, এটা আপনাকে প্রয়োগ বিধি অবশ্যই যেহেতু জানতে হবে এবং তার সঙ্গে সঙ্গে সেই প্রয়োগ যিনি করবেন, যে সাধক, তাকেও কিন্তু তাকে নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে এবং যদি কোনো রকমের ভুল ত্রুটি হয় সেই সাধকের ওপর কিন্তু তার সমস্যা আসবে। তাহলে সেগুলো যেমন দেখতে হয় এবং এর সঙ্গে দেখতে হয় যে কী কারণে আপনি প্রয়োগটা করবেন। এই দশ মহাবিদ্যার যে বিদ্যায় আপনি প্রয়োগ করবেন না কেন, সেই প্রয়োগ বিধি রয়েছে এবং তার প্রয়োগটা কেন করবেন, এটা বিচার্য বিষয়। আমরা বারবার বলি না, বিচার আগে করতে হয়, তারপরে তার প্রয়োগ দিতে হয়। অর্থাৎ বিচার একটা আগে করে নেবেন। আপনার জন্ম রাশি চক্র বা বিভিন্ন ধরনের যে পন্থাগুলো রয়েছে আপনার বিচারের জন্য জ্যোতিষশাস্ত্রের, সেই তার সঠিক পুঙ্খানুপুঙ্খ বিচার করে নিয়ে তারপরে এই বিদ্যার প্রয়োগ, কোন বিদ্যাটা কখন কোথায় কোন জায়গায় প্রয়োগ হবে সেইভাবে করতে হয়, না হলে সমস্যাগুলো হয়। এই যে দশ মহাবিদ্যা আমরা বলছি না, দশ মহাবিদ্যা, এখানে কিন্তু এটা কিন্তু পার্বতীরই কিন্তু একটা রূপ। এই দশ মহাবিদ্যা কখন আবির্ভূত হয়েছিল, তার নির্দিষ্ট সময় আবির্ভূত হয়েছিল, কিন্তু একটা নির্দিষ্ট সময় সমস্ত ওই দশ মহাবিদ্যায় আবির্ভাব হয়েছিল, যেটা শিবকে কিন্তু ভয় দেখানোর জন্য। কেন না, যখন পার্বতী তার বাবা অর্থাৎ পিতৃগৃহে যখন যজ্ঞ চলছিল, যজ্ঞ হবে মনস্থির করেছিল তার পিতা, অর্থাৎ এখানে কিন্তু বলবো যে এই যে পিতার গৃহে যজ্ঞ, এবং সেই যজ্ঞের যখন আয়োজন করলো, তা যখন পার্বতী বা শিবকে যখন জানানো হয়েছিল না, কিন্তু অন্যান্য সমস্ত দেবতারা তাদেরকে নিমন্ত্রণ করা হয়েছিল, সেই দক্ষ যজ্ঞ বলা হয়, সেই দক্ষ রাজ তিনি কিন্তু তাকে জানায়নি। তখন যখন এই পার্বতী জানতে পারলো যে তার পিতৃগৃহে যজ্ঞ চলছে, আমাদের দুজনকে ছাড়া, অর্থাৎ আমাদের স্বামী স্ত্রী দুজন আছে, এই দুজনকে ছাড়া সমস্ত দেবদেবতারই সেখানে কিন্তু আমন্ত্রিত তারা, এবং তারা যাচ্ছে এবং গেছে, তারা যায়নি। সেক্ষেত্রে কিন্তু তারা রেগে গিয়ে কিন্তু সেখানে জেদের বসে যেতেই হবে এবং সে যাবেই, এবং সেই মানে শিবের ওপর সেইভাবে কিন্তু তার জুলুম করে তাকে কিন্তু তার কাছ থেকে আদায় করার চেষ্টা করছিল, যে অনুমতি আদায় করার চেষ্টা করছিল, এবং সেই আদায় করার সময় বা ওই অনুমতি নেওয়ার জন্য সে কিন্তু শিবের সামনেও সেই দশ মহাবিদ্যার রূপ কিন্তু সেখানে কিন্তু নিয়ে আসছিলেন এবং শিবকে কিন্তু ভয়ে ভীত করে ফেলেছিলেন। তা সেই দশ মহাবিদ্যা নিয়েই কিন্তু আজকে কয়েকটা পয়েন্ট বলবো, কারণ এগুলো গ্রহের সঙ্গে কানেক্টেড। আমরা যে নবগ্রহ কানেক্টেড হয়ে আছি, আমরা নবগ্রহ রয়েছে এবং সেই নবগ্রহের কানেকশান রয়েছে, তার সঙ্গে সঙ্গে আমাদের যে নির্দিষ্ট যে কুণ্ডলীর যে ভাইব্রেশন, তার সঙ্গে কিন্তু এই দশ মহাবিদ্যা কানেক্টেড। এবং এই জন্য বলা হচ্ছে যে আমরা বলে থাকি যে দশ মহাবিদ্যার মধ্যে যেগুলো রয়েছে, সাধারণত কালী অর্থাৎ প্রথম যে বিদ্যা রয়েছে, প্রথম যে দেবী রয়েছে, এবং এখানে পার্বতীরই একটা রূপ বা দুর্গারই আর একটা রূপ, সেটা হচ্ছে মহাকালী। অর্থাৎ এই কালী, আমরা জানি সাধারণত কালীর বিভিন্ন জায়গায় পুজো হয়, আমাদের ভারতবর্ষে বিভিন্ন জায়গায় এবং পশ্চিমবঙ্গে তো বিভিন্ন জায়গায় হয়ে থাকে, কারণ শত্রু দমনের ক্ষেত্রে এখানে ভীষণ কার্যকরী, এবং ইনি কিন্তু মানে সৃষ্টি অর্থাৎ কালকে নিয়ন্ত্রণ করেন কালী, এটা সেটারই ইঙ্গিত। এবং এই যে কালী আমরা বললাম, এবং এটা কিন্তু শনির, না ইষ্ট দেবতা হচ্ছেন শনিদেব। তাহলে কেউ যদি দেখা গেলো শনির কুপ্রভাবে থাকে, কারোর ক্ষেত্রে দেখা আছে শনির সাড়ে সাথী, শনির ডায়া, শনির দশা অন্তর্দশা, তার কারণে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু এই কালী বিদ্যার প্রয়োগ রয়েছে। এবং এইগুলো বারবার বলি যে তিথি নক্ষত্র দেখে তারপরে সঠিক ক্রিয়া করতে হয়। এবং এরপরে যে বিদ্যা রয়েছে, দ্বিতীয় যে বিদ্যা রয়েছে তারা বিদ্যা। তারা অর্থাৎ ইনি হচ্ছেন বৃহস্পতি, অর্থাৎ ইনার হচ্ছে ইষ্ট দেবতা বা ইষ্টদেবী হচ্ছেন, এটা বৃহস্পতির ইষ্টদেবী হচ্ছেন কে নাম তারা, এবং তার জন্য প্রয়োগ রয়েছে। এবং এখানে কিন্তু বলবো যে এখানে কিন্তু বিভিন্ন মানুষ ব্যবসা বাণিজ্যের মধ্যে যুক্ত রয়েছে, বিভিন্ন ধরনের তার এই জায়গাগুলো কিন্তু তারা মায়ের কিন্তু অবস্থান রয়েছে, এবং সেই অনুযায়ী তার প্রয়োগ করা হয়। এবং তাছাড়াও কিন্তু তারাবিদ্যা কিন্তু অনেক ধরনের, অনেক কাজ, মানে অনেক
হতাশাগ্রস্ত মানুষকে কিন্তু ভালো জায়গায় নিয়ে আসা যায়। এবং এটা বৌদ্ধ ধর্ম মতেও কিন্তু তার খুব গুরুত্ব রয়েছে তারাবিদ্যার। এবং এখানে বিশেষ করে পশ্চিমবঙ্গের তারাপীঠে মা তারার মন্দির রয়েছে যেখানে বিশেষ করে, এবং মা এখানে কিন্তু মা মুন্ডমালিনী নামে পরিচিত আছেন। এবং এখানেও এছাড়াও কিন্তু উড়িষ্যার রায়পুরেও কিন্তু তারা মায়ের কিন্তু সেখানে পুজো হয়। হিমাচল প্রদেশেও কিন্তু সেখানে কিন্তু তারা মায়ের মন্দির রয়েছে হিমাচল প্রদেশে। তার সেই তারা দেবীর অর্থাৎ এখানে যে তারা প্রয়োগ, দ্বিতীয় যে দশম মহাবিদ্যার প্রয়োগ বিধি রয়েছে, তার ব্যবসা বাণিজ্যের উন্নতি, বিভিন্ন ধরনের সমস্যা, একের পর এক আপনার এত সমস্যা জড়িয়ে গেছেন, সেই সমস্যার থেকে বেরোতে পারছেন না, সেই ক্ষেত্রেও কিন্তু তারা মায়ের প্রয়োগ রয়েছে এখানে। এবং তারা মায়ের কিন্তু বিভিন্ন নিষ্ঠার সঙ্গে এখানে কিন্তু প্রয়োগ করতে হয়। এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে আপনি কঠিন থেকে কঠিনতম সমস্যার মধ্যে জড়িয়ে গেছেন, তারার প্রয়োগ ভীষণ গুরুত্বপূর্ণ রয়েছে। এরপরে হচ্ছে ষোড়শী, অর্থাৎ এই ষোড়শী বা ত্রিপুরা সুন্দরী, আপনারা এই নামটা কিন্তু অনেকভাবে অভিহিত আছে। এবং কিন্তু এইটা কিন্তু বলবো ইনি কিন্তু বুধের দেবী, অর্থাৎ বুধ গ্রহ রয়েছে, তার ইষ্টদেবী হচ্ছে মাতা ষোড়শী বা ত্রিপুরা সুন্দরী, যেটা ত্রিপুরায় রয়েছে। অর্থাৎ এখানে কিন্তু তার যে ভয়ঙ্কর যে রয়েছে, মূর্তি রয়েছে, তাকে কিন্তু পুজো করা হয়। অনেক স্টুডেন্ট দেখবেন মনে রাখতে পারে না, বুধ সেক্ষেত্রে ডিস্টার্ব জায়গা তৈরি হচ্ছে, মনে রাখার ক্ষেত্রে সমস্যা হচ্ছে, হায়ার এডুকেশনের যে ক্ষেত্রে সমস্যা হচ্ছে, ব্যবসার ক্ষেত্রে অনেকের সমস্যা হচ্ছে, নিউ অ্যাপ্লিকেশন অর্থাৎ অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে সমস্যা হচ্ছে, তাদের জন্য কিন্তু ষোড়শীর প্রয়োগ বা ত্রিপুরা সুন্দরীর প্রয়োগ, অর্থাৎ এটা হচ্ছে দশম মহাবিদ্যার তৃতীয় বিদ্যা, তার প্রয়োগ রয়েছে। এবং এই প্রয়োগ করলে পরে সেখান থেকে কিন্তু সেই সকল জাতক জাতিকাকে বার করে নিয়ে আসা যায়। কারণ বুধ আপনার অ্যাপ্লিকেশনের পাওয়ার দেয়, আপনি সঠিক অ্যাপ্লিকেশন না করলে আপনি জীবনে উন্নতি করতে পারবেন না। অর্থ কিন্তু বুধ দেয় কিন্তু ঘুরিয়ে, অর্থাৎ অর্থ ইনকামের রাস্তা দেখিয়ে দেয় বুধ। কিন্তু আপনি যদি এই বুধের সঠিক অ্যাপ্লিকেশন না করতে পারেন, তাহলে আপনার বুধ গ্রহটা ডিস্টার্ব জায়গা আছে। সেই জন্য তার প্রতিকার হিসাবে যে দশম মহাবিদ্যার যে প্রয়োগগুলো হয়, সেটা হচ্ছে এই ষোড়শী দেবী বা ত্রিপুরা সুন্দরীর প্রয়োগ হয়। এবং এর নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে ভুবনেশ্বরীর প্রয়োগ। এই ভুবনেশ্বরী প্রয়োগ দেখবেন অনেক ক্ষেত্রে সন্তান আসছে না, বা দেখা যায় যে কোনো সম্পর্কে জড়িয়ে আছে, বা কোনো ক্ষেত্রে দেখা গেল স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের জায়গায় সমস্যা হচ্ছে, শুক্র ডিস্টার্ব, অর্থাৎ শুক্রের ইষ্টদেবী হচ্ছেন ভুবনেশ্বরী। তাহলে এই ভুবনেশ্বরী কিন্তু প্রয়োগ রয়েছে, তার প্রয়োগ বিধি রয়েছে, এবং সেটা সঠিকভাবে তার প্রয়োগ বিধি রয়েছে, এবং নির্দিষ্ট তিথি নক্ষত্র দেখে। এবং দেখা গেল শুক্র থেকে আমাদের দেয় কি সুখ, শান্তি, সমৃদ্ধি দেয়, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে রিলেশনের জায়গা দেয়। তাহলে সেই জায়গাটা কোনো রকমের সমস্যা যদি থাকে, তাহলে আমাকে সেই জায়গাগুলো সেই অনুযায়ী, আমি বারবার বলছি কিন্তু এর প্রয়োগ বিধি কিন্তু আমি যেটা বলছি সেটাই না, আপনার গ্রহ নক্ষত্রের কানেকশান অনুযায়ী, আপনার কি গ্রহ নক্ষত্র কোথায় কি অবস্থান করছে, কোন ডিগ্রিতে আছে, কোন নক্ষত্রে অবস্থান করছে, কোন ভাবে অবস্থান আছে, তার ওপর প্রয়োগ বিধি রয়েছে কিন্তু এই দশম মহাবিদ্যার। আমি আপনাদেরকে হয়তো যেটা বলছি যে এই যে ভুবনেশ্বরী, মাতা ভুবনেশ্বরী, অর্থাৎ এটা কিন্তু শুক্রের কিন্তু ইষ্টদেবী। শুক্র খারাপ হলেই যে এই ভুবনেশ্বরীর প্রয়োগ হবে তা না, কিন্তু এটাও মাথায় রাখবেন। আমি বারবার বলি, যেমন স্টোন ধারণ এবং এই দশমহাবিদ্যার প্রয়োগ, বিভিন্ন পূজা পাঠ, যজ্ঞ, সে কিন্তু সমস্ত কিছু, অবশ্যই যজ্ঞটা নিয়েও আজকে বলবো যদি সময় থাকে। এবং এর সঙ্গে সঙ্গে বলছে যে ভৈরবী আপনাদের লগ্ন, আমরা বলছি না এই যে বিশেষ করে যে আমাদের যে কুণ্ডলী, 7টা যে চক্র রয়েছে আমাদের শরীরে, তার কিন্তু এটা সঞ্চালন করা, তাকে অ্যাক্টিভ রাখা, সেক্ষেত্রে কিন্তু এই ভৈরবীর প্রয়োগ দেখবেন যে কঠিন থেকে কঠিনতম সমস্যা যেটা সম্ভব না, এই অসম্ভবকে সম্ভব করে দেয় এই কিন্তু ভৈরবী দেবী। খুব ক্রিটিক্যাল, খুব সাংঘাতিক, খুব ভয়ঙ্কর। সেই জন্য ভৈরবীর প্রয়োগ কেউ যদি করে থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু কঠিন থেকে কঠিনতম এবং মানে জটিলতম সমস্যার কেমন, তাহলে সেই জায়গাগুলো কিন্তু আপনাকে এগুলো প্রয়োগ বিধিও রয়েছে। এবং এখানে যারা প্রয়োগ করবে তাদের ক্ষেত্রেও কিন্তু তাদের দেহবন্ধন থেকে আরম্ভ করে অনেক কিছু করতে হবে। মানে সেক্ষেত্রে কিন্তু নর্মালি করলে হবে না, আর কোনো রকমের ভুলে, মানে সামান্য ভুলে কিন্তু তার সেই সাধকের অনেক কিছু ক্ষতি হয়ে যেতে পারে।
তাহলে সেই জায়গাগুলো রয়েছে এই ভৈরবী প্রয়োগ, এবং সেটা যেটা আমাদেরকে ইন্ডিকেশন করে যে এখানে যেটা বিশেষ করে কুণ্ডলীর সঞ্চালন করা। আর নেক্সট হচ্ছে যেটা 6 নম্বর, অর্থাৎ এই দশমী মহাবিদ্যার ষষ্ঠম দেবী যেটা হচ্ছে ছিন্নমস্তা, এটা রাহু কানেক্টেড। এর ইষ্ট দেবতা হচ্ছে রাহু। দেখবেন যে অনেক জাতক জাতিকা অবৈধ সম্পর্কে জড়িয়ে যাচ্ছে। দেখা গেলো ছোটোবেলায় সে একটা স্টুডেন্ট পড়াশোনা করতে করতে তার বন্ধু অসৎ সঙ্গে জড়িয়ে গেল, দিয়ে নেশা ভানে আসক্ত হয়ে গিয়ে তার ছন্নছাড়া অবস্থা হয়ে গেল। তাহলে তাদের ক্ষেত্রে এই কিন্তু প্রয়োগ যেটা রয়েছে সেটা হচ্ছে এই ছিন্নমস্তার প্রয়োগ। ছিন্নমস্তা দেবীতে আপনারা দেখলেই ভয় পাবেন। তার নিজের গলা নিজেই ছেদ করেছে, দিয়ে 3টে সেখান থেকে ফিনকি ধরে রক্ত বার হচ্ছে, তার 2 সঙ্গীকে খাওয়াচ্ছে এবং তার নিজের সেই মুন্ডতে তার আর একটা ফিনকি ধরে আর একটা কিন্তু ধমনীর রক্ত পড়ছে, সে নিজে সেখানে কিন্তু গ্রহণ করছে। এবং এই যে এবং সে যেখানে অবস্থান করছে সেখানেও কিন্তু কামদেব এবং রতিদেবের ওপর সে অবস্থান করছে, কাম এবং রতি দেবী। তাহলে এখানে তারা দুজনেই সঙ্গমরত অবস্থায় রয়েছে সেখানে, তাহলে সেইটার ওপর সে অবস্থান। তাহলে এই যে মূর্তি, এটা মূর্তিও কিন্তু আমাদেরকে অনেক কিছু দেয়। সেই জন্য অনেক জাতক জাতিকা দেখবেন যে কোনো কারণে তার অবৈধ সম্পর্কে জড়িয়ে গেছে, এই অবৈধ সম্পর্কে জড়িয়ে গেছে, সেখান থেকে তার প্রয়োগ বিধি এই কিন্তু ছিন্নমস্তার প্রয়োগ রয়েছে। তার ছিন্নমস্তার প্রয়োগ দেখবেন অনেক ক্ষেত্রে হাজব্যান্ড ওয়াইফ, অনেক ক্ষেত্রে তার বৈবাহিক জীবন, অনেক ক্ষেত্রে দেখা গেল তৃতীয় ব্যক্তি বা কোনো নারীর সঙ্গে জড়িয়ে যাচ্ছে, কেউ কোনো পুরুষ সঙ্গে জড়িয়ে যাচ্ছে, এই জায়গাগুলো তার প্রয়োগ রয়েছে। এরপরে হচ্ছে কেতুর, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে ধূমাবতীর প্রয়োগ। ধূমাবতী গুপ্ত শত্রুর থেকে আপনাকে নিবারণ করা। ধূমাবতী অর্থাৎ কেতুর ইষ্ট দেবতা ধূমাবতী। তাহলে কেতু গ্রহ আমাদের যদি নেগেটিভ হয়ে যায় তাহলে কি হয়, দেখবেন যে কেতু কিন্তু সাংঘাতিক। যদি নেগেটিভ হয়ে যায় তাহলে আপনার দেখা গেল যে ছন্নছাড়া অবস্থা তৈরি করে দিতে পারে, আপনার মানে এই রাতকে দিন বানিয়ে দিতে পারে, এরকম পরিস্থিতি। মানে রাত আর দিন তো হয় না, এরকম ব্যাপারটা হচ্ছে আপনার এখন রাতের বেলা মনে হবে দিনের, আবার দিনের বেলা মনে হবে রাত হয়ে গেছে, এরকম পরিস্থিতি তৈরি হবে। কারণ কেতুর কোনো মুন্ডু নেই, চোখ নেই, ও যখন তখন অ্যাক্সিডেন্টে মৃত্যু হয় সাধারণত, এবং দেখা গেলো খুব ক্রিটিক্যাল রোগের মধ্যে আক্রান্ত হয়। কোনো রকমের তন্ত্রক্রিয়া, কোনো রকমের দেখা গেলো আপনার যে গুপ্ত শত্রুর কারণে আপনার ওপর কেউ তন্ত্রক্রিয়া করেছে, কালা জাদু করেছে, বা আপনাকে কেউ খাইয়ে দিয়ে আপনাকে এমন একটা সমস্যা করেছে, শারীরিক অসুস্থতায় ফেলে দিয়েছে, আপনাকে শয্যাশায়ী হয়ে গেছেন। ডাক্তার হয়তো বলেছে যে আপনার আর বেশি দিন আয়ু নেই, আপনার কিডনিটা পচে যাচ্ছে, বা এই ধরনের কিছু একটা সমস্যা। তাহলে এগুলো কিন্তু কেতুর নেগেটিভ প্রভাব, মাথায় রাখুন। প্রত্যেকটা গ্রহ নক্ষত্র কিন্তু তাদের আমাদের নির্দিষ্ট কানেকশান দেয়, এবং সেই নির্দিষ্ট কানেকশান অনুযায়ী আমাদের ফল কিন্তু আমাদের অবশ্যই কিন্তু নিতে হবে। এবং সেই জন্য বলা হচ্ছে কেতুর ক্ষেত্রে কিন্তু এই যে ধূমাবতীর প্রয়োগ, এই ধূমাবতীর প্রয়োগ সেখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ আমরা কেতুর যে বা এই ধূমাবতী কিন্তু ইনি কিন্তু অ্যাকচুয়ালি বিধবা এবং মৃত্যুর দেবী। সুতরাং এই ধূমাবতীর প্রয়োগ সেক্ষেত্রে অবশ্যই রয়েছে। এবং এই যে ধূমাবতীর প্রয়োগের বললাম, এর পরে যেটা বলা হচ্ছে যে বগলামুখী, খুব গুরুত্বপূর্ণ, এবং আপনারা খুব এটা আপনাদের সঙ্গে খুব পরিচিত নামটা। এই বগলামুখী প্রয়োগ সেক্ষেত্রে শত্রু দমন, কোর্ট মামলা মকদ্দমা, বিভিন্ন ধরনের সমস্যা, অ্যাক্সিডেন্ট, মাঙ্গলিক দোষ, বিবাহিত জীবনের সমস্যা, এগুলোর প্রয়োগ হয়। তাহলে এইগুলোর প্রয়োগের ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু আপনারা একটা জিনিস জানবেন যে এখানে ইনি হচ্ছেন মঙ্গলের ইষ্টদেবী। তা এই মঙ্গলের ইষ্টদেবী, একে যদি আপনারা প্রয়োগ করেন, খুব নিষ্ঠার সঙ্গে প্রয়োগ করতে হবে। দেখবেন যে সমস্ত কিছু তার খাবারের অর্থাৎ তার ভোগের সমস্ত কিছু হলুদ রঙের দেওয়া হয় এই বগলামুখী প্রয়োগ, এবং ভুল ত্রুটি কিন্তু ভীষণ মারাত্মক সাধকদের ওপর প্রভাব পড়ে, এবং এই মন্ত্র উচ্চারণও সঠিক করতে হয়। তাহলে এই প্রয়োগ, এই বগলামুখী প্রয়োগ সাধারণত যেগুলো বললাম, এই ধরনের সমস্যা যাদের আছে, বা শত্রুতা, আপনার সামনাসামনি শত্রুতা করছে, এমন একটা আপনার সম্পত্তি নিয়ে আপনার কোর্ট কেস মামলা মকদ্দমায় ফেলে দিয়েছে, আপনার বৈবাহিক জীবনে হয়তো আপনার এমন একটা জায়গা তৈরি হয়ে গেছে সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারছেন না। তাহলে আপনার দেখা গেলো যে আপনার বিবাহের পরে আপনি দেখা গেলো শ্বশুরবাড়িতে অত্যাচারিত হচ্ছেন, এগুলো রয়েছে। দেখা গেলো তার ক্ষেত্রে মঙ্গল ডিস্টার্ব আছে।
আমি আবার বলছি, এইগুলোর প্রত্যেকটা প্রয়োগ কিন্তু সঠিকভাবে তার বিচার বিশ্লেষণ করে, সঠিকভাবে কোন গ্রহ কোথায় কীভাবে ডিস্টার্ব করছে, কোন নক্ষত্রে গিয়ে অবস্থান করার কারণে এই ডিস্টার্বটা হচ্ছে, এটার কিন্তু আগে বিচার করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে এই প্রয়োগের যদি প্রয়োজন হয় তাহলে প্রয়োগগুলো করতে হবে, তাহলে ফল পাবে। এরপরে যেটা রয়েছে যে আমরা বলি না যে বিশেষ করে আমাদের সূর্য রবি গ্রহের একটা ইষ্ট দেবতা রয়েছেন, তিনি হচ্ছেন কে না মাতঙ্গিনী। মাতঙ্গিনীর আমাদের নাম যশ খ্যাতি, আপনি দেখা গেলো ভালো কাজ করেছেন, আপনার আইনি সমস্যায় জড়িয়ে দিয়েছে আপনাকে, আপনার যে বস আছে বস আপনাকে কোনোভাবে আপনাকে অ্যাকসেপ্ট করছে না, আবার দেখা যাচ্ছে যে আপনি আপনার ক্ষেত্রে কোনো বদনাম দিয়ে দিয়েছে, আপনি বদনামের ভাগিদার না অথচ বদনাম, তো সেক্ষেত্রে রবির পীড়নের কারণে আপনার সমস্যা হচ্ছে। সেক্ষেত্রে এই কমলা মায়ের প্রয়োগ যেটা হচ্ছে নবম যে মহাবিদ্যা রয়েছে, দশম মহাবিদ্যার নবম বিদ্যা যেটা রয়েছে, সেই নবম বিদ্যার প্রয়োগ দরকার। দশম বিদ্যা যেটা হচ্ছে অর্থাৎ দশমতম যে রূপ রয়েছে মায়ের, সেটা হচ্ছে মাতা কমলা। এটা চন্দ্রের কিন্তু অর্থাৎ এটা চন্দ্রের ইষ্ট দেবী হচ্ছে কমলা মা। এবং কমলা মা দেখবেন যে আমরা খুব ডিপ্রেশনে ভুগি, আমাদের কোনো কোনো সময় যে আর্থিক কষ্ট হয়, তাহলে আর্থিক জায়গা এবং মানসিক দুশ্চিন্তা এবং কোনো কোনো অনেক জাতক জাতিকা দেবে জীবনে সফলতার জায়গা পাচ্ছে না, স্টেবল জায়গা পাচ্ছে না, তাহলে সেক্ষেত্রেও কিন্তু কমলা এবং কমলার প্রয়োগ করা যায়। অর্থাৎ মায়ের এই দশম মহাবিদ্যার এই দশম কিন্তু বিদ্যাকে প্রয়োগে কাজে লাগানো হয়। এবং এইগুলো যখনই হয় তখন দেখবেন যে হোম যজ্ঞের আয়োজন হয়, এবং সেখানে যে হোম হয় বা সেখানে যে যজ্ঞটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, কারণ এই যজ্ঞস্থানে বিভিন্ন ক্রিয়ার মাধ্যমে সেখানে কিন্তু আমরা ওই দেবীকে অর্থাৎ এই যে সোহা যে অগ্নি দেবীকে তার মাধ্যমে কিন্তু সেই দেবতার বা যে দেবীর উদ্দেশ্যে আমরা যে জিনিসগুলো দিচ্ছি সেইগুলো তার কাছে পাঠানো হচ্ছে এবং তাকে সন্তুষ্ট করা হচ্ছে যাতে যার সমস্যা আছে সেই সমস্যার থেকে সে নিবারণ হয়। এবং সেখানে নাম গোত্র থেকে আরম্ভ করে, এবং এই যে কোনো কোনো সময় দেখবেন যে যজ্ঞ আয়োজন হয় এবং সেক্ষেত্রে সে চারিদিকে বসে সে একটা পজিটিভ এনার্জি নেওয়া হয়, যেগুলো যজ্ঞেতে যেগুলো দেওয়া হয় অগ্নির মধ্যে প্রত্যেকটা জিনিস পজিটিভ এনার্জি তৈরি করে, এবং ওই চারিদিকে যারা বসে থাকে তাদের ক্ষেত্রে তাদের যে গ্রহদোষ, তাদের যে সমস্যা, সেই সমস্যাগুলো ধীরে ধীরে তাদের মুক্তির জায়গা নিয়ে আসে এবং সেই নেগেটিভ এনার্জিটাকে কিন্তু পরিপূর্ণভাবে একটা সময় শেষ করে সে তার মধ্যে পজিটিভ এনার্জি দেওয়া হয়। এটা হচ্ছে মেন হচ্ছে দশ মহাবিদ্যা নিয়ে আজকে একটু আলোচনা করলাম। এবং শেষে দেখবেন যে আহুতি প্রদান হয় প্রত্যেকে নিজে হাতে, মানে আমার বিশেষ করে আমার যে গৃহমন্দিরের যে কাজগুলো হয় সেগুলোই আপনাদেরকে বলতে পারি যে, বা আমার শুধুমাত্র গৃহমন্দিরের সমস্ত কাজ হয় না, বিভিন্ন জায়গায় আমি বারবার বলে থাকি যে আমার যে কাজগুলো হয় সেখানে মহা শ্মশান রয়েছে, সেখানে তারাপীঠ মহা শ্মশানে কাজ হয়, এবং এছাড়াও কিন্তু কামাখ্যা মন্দিরে এবং কামাখ্যা মায়ের ওখানে কিন্তু দশ মহাবিদ্যার অবস্থান রয়েছে, এবং এই চত্বরের মধ্যে চারিদিকে তার সেখানেও কিন্তু বিভিন্ন জায়গায় এবং যেটা যার ক্ষেত্রে যেটা সমস্যা সেই অনুযায়ী সেই নির্দিষ্ট মন্দিরে গিয়ে কাজগুলো চলে। এবং সেখানে আমার যে গুরুদেব রয়েছেন সেখানে কিন্তু নিষ্ঠার সঙ্গে আমার এই কাজের কিন্তু উনি দায়িত্ব নেন, এবং তার সঙ্গে সঙ্গে আমার যে নির্দিষ্ট জায়গা গৃহমন্দির রয়েছে সেখানেও কাজ চলে। তাহলে একই সঙ্গে সব জায়গায় কাজগুলো হয় এবং সেই জন্য নিষ্ঠার সঙ্গে কাজগুলো হয়। এবং এখানে আরেকটা জিনিস রয়েছে যে নিজে হাতে আহুতি দেওয়া, অনেক সময় দেখা গেল যে তারা নিজেরা সশরীরে আসছে, তাদের ক্রিয়া পদ্ধতি পুরোটা আলাদা হয়। যারা যখন যে দেখা গেল যে যেখানে এইখানে যজ্ঞ হচ্ছে বা পুজো পাঠ হচ্ছে, সেই জাতক জাতিকা যার সমস্যা আছে সেই সশরীরে সেখানে উপস্থিত থাকতে পারছে, তার পদ্ধতিগত কিন্তু অনেক কিছু চেঞ্জ আছে, তার প্রতিকার প্রতিবিধানের জায়গা রয়েছে আলাদা। এবং যে আসতে পারছে না, অনেক দূর দূর থেকে আছে, ব্যাঙ্গালোর, দিল্লি, তারপর আপনার বিশেষ করে মধ্যপ্রদেশের যে জব্বলপুর, ওখান থেকে আমার অনেক ক্লায়েন্ট আছে। তাছাড়াও তো ব্যাঙ্গালোর, তারপরে আপনার হায়দ্রাবাদে রয়েছে, দিল্লিতেও রয়েছে। তাহলে এই সব জায়গাগুলো কিন্তু সমস্ত জায়গার থেকে তারা তো সশরীরে আসতে পারছে না, দেশের বাইরেও রয়েছে, তারা কিন্তু সশরীরে আসতে পারে না, তারা কখনো কখনো তারা অনলাইনে ভিডিও কলিংয়ের মাধ্যমে তাদের সেই যোগ্য আয়োজন দেখে বা তাদের ফটোর মাধ্যমে
বিভিন্ন যে তাদের নির্দিষ্ট যে ফটো রয়েছে, ফটোর কিন্তু আবার ফটোর যে কোনো ফটোতে কাজ হয় না, আমি বারবার বলে দিই, এবং সেই অনুযায়ী আমি তাদের কাছ থেকে ফটো কালেক্ট করি, যেটা তার মধ্যে সেই জায়গাটা তৈরি করা যাবে কিনা। ফটো আপনি যে কোনো ফটো পেলেই কিন্তু সেটার মধ্যে সেই যে নির্দিষ্ট জায়গা তাকে কিন্তু সেই জায়গাটা উপস্থিত করতে পারবেন না, তাহলে সেইটাও কিন্তু গুরুত্ব রয়েছে। তাহলে প্রত্যেকটা পার্ট করে জায়গাগুলো ভাবার বিষয় রয়েছে, এবং যে এই কাজগুলো করবে, অর্থাৎ আমরা যখন কাজগুলো করি আমরা বসে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু আমাদেরও কিন্তু প্রোটেকশনের প্রয়োজন রয়েছে, এবং এই জায়গাগুলো কোথায় হচ্ছে কাজটা সেটাও কিন্তু গুরুত্ব রয়েছে। আমি সেই জন্য বললাম যে কোনো কাজ দেখবেন যে শ্মশান, মহাশ্মশানে, তারাপীঠ শ্মশানে তো প্রচুর কাজ করা হয়, এবং সেখানে অনেক মানুষ সেখানে উপস্থিত থাকেন, এবং আমার যে কাজগুলো সাধারণত দেখেছেন, এবং আমি কিন্তু কাজগুলো সেই অমাবস্যার তিথিতে গিয়েই করতে হবে তা না, অমাবস্যার তিথিতে আমার নিজ গৃহমন্দিরে কাজ হয়, এবং অন্যান্য তিথি রয়েছে, এবং সেক্ষেত্রে নক্ষত্র দেখে কাজ করা হয়। এবং আমি বারবার বলি যে তিথি নক্ষত্র খুব গুরুত্বপূর্ণ। একজনের দেখা গেলো যে কেতুর নক্ষত্রে তার জন্মগ্রহণ হয়েছে, একটা জাতক জাতিকা সে কেতুর নক্ষত্রে জন্মগ্রহণ করেছে, এবং তার যে নেগেটিভ এনার্জিটা ক্রিয়েট হচ্ছে কেতুর মাধ্যমে হচ্ছে, বা দেখা যাচ্ছে যে কেতুর মাধ্যমে হচ্ছে না, বুধের মাধ্যমে হচ্ছে। তাহলে আপনার ক্ষেত্রে সেই যে নির্দিষ্ট ক্রিয়াটা হবে সেই তিথি ধরে এবং সেই নক্ষত্র অনুযায়ী, তিথি বলতে এখানে বিশেষ করে গুরুত্বটা দেওয়া হবে নক্ষত্রের ওপর, সেই নক্ষত্রের কানেকশন অনুযায়ী তাকে কাজ করা হবে। তাহলে এইগুলো হচ্ছে নিয়ম। এবং তাছাড়াও বছরে তো বিভিন্ন ধরনের বিভিন্ন সময় রয়েছে, যে বিভিন্ন সময় যেটা হচ্ছে আপনার অম্বাবচী যে নির্দিষ্ট সময় রয়েছে, সেগুলো তো গুরুত্বপূর্ণ এক একটা তীর্থস্থান, এবং সেখানে বলবো যে এখানেও দশ মহাবিদ্যা খুব জাগ্রত বিদ্যা রয়েছে। কামাখ্যা মায়ের, যেমন বললাম কামাখ্যা মায়ের ওখানেও পুজো হয়, তাহলে এইগুলো রয়েছে। তারাপীঠের বিভিন্ন যে সময় রয়েছে গুরুত্বপূর্ণ বছরের নির্দিষ্ট সময়, সেই সময়গুলো সেখানেও প্রয়োজন রয়েছে। তাহলে এইগুলো কিন্তু আপনাকে মেনে চলতে হবে। আমি বারবার বলি যে দেখুন, যে কোনো কাজ করলে পারে সঠিক তিথি নক্ষত্র দেখে সঠিক নিয়ম নিষ্ঠার সঙ্গে যদি কাজ করা যায়, তাহলে কাজের সাকসেস পাওয়া যায়। আর যা আমি আবার বলছি, যে কাজটা করবে, কারণ আমরা যে কাজগুলো করে দিই, আমরা কিন্তু নিজেরাও খুব নিষ্ঠার সঙ্গে নিজেদেরকে সঠিক প্রোটেক্ট করে রেখে তারপরে আমরা কাজগুলো করি। সেই জন্য এত মানুষ তারা উপকৃত হয়েছে। আর যাই হোক, আমার চেম্বারগুলো একটু বলে দিই। চেম্বারগুলো হচ্ছে প্রত্যেক রবিবারের দিন কাঁচরাপাড়া চেম্বার রয়েছে। প্রত্যেক রবিবারে আমার নিজ গৃহমন্দিরে চেম্বার কাঁচরাপাড়ায় পাবেন, ওখানে 2টো থেকে 6টা পর্যন্ত চেম্বার চলে। আর কিন্তু সোমবারের দিন চেম্বার রয়েছে ব্যারাকপুর, একদম স্টেশনের কাছে ব্যারাকপুর, ওখানে আপনি পাবেন 12টা থেকে 4টে পর্যন্ত, একদম স্টেশনের কাছে চেম্বার রয়েছে। আর ওই দিনই সেকেন্ড হাফ 5টা থেকে 8টা পর্যন্ত শ্রীরামপুরে চেম্বার রয়েছে, আপনারা ওখানে দেখাতে পারেন। আর প্রত্যেক মঙ্গলবারে চেম্বার রয়েছে কালীঘাট লেক মল, অর্থাৎ রাসবিহারী এভিনিউতে লেক মলটা রয়েছে, লেক মলের পিছনে সন্ধ্যাবেলা পাবেন 5টা 5:30টার পর থেকে টাইমটা আছে, একটু জেনে নেবেন। বুকিং নাম্বারে ফোন করলে আপনাকে গাইড করবে। আর বুধবার আর শুক্রবার, বুধবার আর শনিবার করে কিন্তু বাইরের চেম্বার রয়েছে, কখনো তারাপীঠ, কখনো বহরমপুর, কখনো বর্ধমান, কখনো মেদা, কখনো শিলিগুড়ি চেম্বার রয়েছে। এগুলো একটু ফোন করে, যে আপনার বুকিং নাম্বারে ফোন করলে আপনাকে গাইড করবে। আর বৃহস্পতিবার করে কিন্তু কৃষ্ণনগরের চেম্বার রয়েছে, এবং আগামী দিনে কিন্তু হাওড়াতে চেম্বার পাবেন। আর শুক্রবার করে কিন্তু হাতিবাগানের চেম্বার 5টা থেকে 8টা পর্যন্ত পাবেন, প্রত্যেক শুক্রবারে পাবেন। এই হচ্ছে চেম্বারের শিডিউলগুলো। যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, তাহলে বুকিং নাম্বারটা অবশ্যই নোট করে রাখুন। এবং আমার কাছে যারা বিগত দিনে এসেছিল তারা যথেষ্ট ভালো জায়গায় আছে, তাদের মুখ থেকে শুনুন তারা কতটা ভালো আছে। আজকের মতো এই পর্যন্তই রইল। সকলে ভালো থাকবেন। নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসেন তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন
আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নিই তাদের কথা। আমি কস্তুরী সরকার, আমি কাঁচরাপাড়া থেকে আসছি। আমাকে মা ক্লাস 12-এ ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। তো সেখানে আসার পর আমাকে ডক্টর গৌতম শাস্ত্রী কিছু রেমেডি দেন, তো আমার খুব সাহায্য হয় তাতে। তারপর আমার পড়াশোনা কমপ্লিট করার পর কাকু বলেন যে আমাকে গ্র্যাজুয়েশন আর ITI করার জন্য। তো সেখানে করে আমি ভালো ফল পেয়েছি। তারপর আমার চাকরি লাইনে আসা, তো ডক্টর গৌতম শাস্ত্রী বলেন যে আমি এই মাসের মধ্যে একটা ভালো চাকরি পাবো। তো সেটা 1 মাসের আগেই আমি পেয়ে গেছি। তো আজকে সেটাই জানাতে এসেছি কাকুকে যে আমি চাকরি পেয়েছি। তো আপনারাও যদি আসতে চান, ভালো ফল পেতে চান, কাকুর সাহায্য পেতে চান, তো আপনারাও আসুন। আশা করি আপনারাও ভালো ফল পাবেন এবং সাহায্য পাবেন। নমস্কার। আমি প্রসেনজিৎ দাস, আমার বাড়ি কাঁচরাপাড়া। আমি ডক্টর গৌতম শাস্ত্রীর দেখেছিলাম টিভিতে, ওখান থেকে দাদার ফোন নাম্বার নিয়ে দাদা বাড়িতে আমি আসি। এসে দাদাকে আমার সমস্যার সমাধান বলি। আমার একটা সমস্যা, প্রচুর বড় সমস্যা ছিল, সেটা হচ্ছে আমাদের বাড়ি ঘরের সমস্যা ছিল, অনেক বছর ধরে সমস্যা ছিল, সেটা দাদা ঠিক করে দিয়েছে। এখন সেটা আমি বাড়ি করতেও চলেছি। তার সাথে সাথে আমার ব্যবসা বাণিজ্য কিছুই করতাম না, একটা নর্মাল কাজ করতাম। কাজ করার পর আমি এখন ব্যবসা বাণিজ্য উন্নতি হয়েছে। প্লাস দাদা যে প্রতিকারগুলো দিয়েছে সেগুলোকে আমরা এক্সেপ্ট করেছি। দাদার সাথে খুব ভালো ব্যবহার হয়েছে। এখন আপনারাও আসুন, এসে দাদাকে সমস্যা সমাধানের কথাগুলো বলুন, দাদা অবশ্যই আপনার সমাধান করে দেবে। আমি গৌতম শাস্ত্রীকে দেখে, টিভির পর্দায় দেখে তার নর্মতা, ভদ্রতা আমার খুব মনে লেগে গেল। তখন তাকে খুঁজতে খুঁজতে তার কাছে আসি, কিন্তু অনেক জ্যোতিষী দেখেছি টিভি পর্দায়, আমার মনের মতো হয়, কিন্তু ওনার ভাষা সব কিছু আমার খুব ভালো লাগে। ওই জন্য ওনার কাছে এসে আমি অনেক উপকৃত। আমার দেহের এবং মনের শান্তি, অনেক কিছু, আমার নিজের জনদের, ছেলে মেয়ে, নাতনিদের জন্যে অনেক সমস্যা উনি সমাধান করে দিয়েছে। আমার অন্তর থেকে তাকে আমার ভালোবাসা ও আশীর্বাদ আমার তার মাথার উপরে। আমার জীবন নিয়ে আমি যতবার হসপিটালে গেছি ততবার আমাকে ফিরিয়ে নিয়ে এসছে। যখনই জানাতাম উনি ফোন ধরতেন, সেই সমাধান আমাকে করে দিয়েছে। আমার গুরু স্বয়ং সে পাঠিয়েছে এখানে, তাছাড়া আমি তাকে চিনতামও না, জানতামও না। গৌতম শাস্ত্রীকে আমার প্রাণ ভরা আশীর্বাদ এবং ভালোবাসা। তার যেন সারা ভারতবর্ষময় তার সুনাম ছড়িয়ে পড়ে চারিদিকে। আমার গৌতম শাস্ত্রী, তার গুরু হচ্ছেন লোকনাথ বাবা। সে স্বয়ং তার মাথায় হাত বুলিয়ে দিয়েছেন। এই জন্য সবাই তাকে চিনছে, জানছে। তার কাছে অনেক মানুষ ছুটে আসছে শুধু শান্তির জন্যে, শুধু একটু শান্তির জন্য ছুটে আসছে। আমার কোটি কোটি আশীর্বাদ, কোটি কোটি নমস্কার আমি জানালাম গৌতম শাস্ত্রীকে। আমাকে অনেক অনেক উপকৃত আমি হয়েছি। আমার এক নাতনি 16 বছর বাচ্চা হয় না, তাকে পর্যন্ত এনে দেখালাম, তার কোলেও বাচ্চা দিয়েছে। এর থেকে আনন্দ আমার আর কি আছে? তার কোনো চাহিদা নেই, কোনো চাহিদা নেই। দিলেই কি, না দিলেই কি, কোনো চাহিদা নেই। আপনারা একবার এসে যোগাযোগ করেন। কামাখ্যা মা, তারা মা,
গৌতম শাস্ত্রী তাদেরই একজন ভক্ত। তাদের সাধনার ফলে আজকে আমাদের প্রত্যেকের কাছে পৌঁছিয়ে দিচ্ছে সেই শান্তির সাহারা। যে যেখানে আছেন, আপনারা যারা আসেননি তারাও এসে তার সঙ্গে দেখা করুন, যোগাযোগ করুন। আপনাদের সমস্যার সমাধান হবে ও শান্তি পাবেন। মা তারা কামাখ্যা মার চরণে যেন ওনার আমাদের জন্য সহজ হয়ে থাকতে পারেন। আমি তো খুব ভালোবাসি, অন্তর থেকে ভালোবাসি, কেন আমি তো উপকৃত। ভারতবর্ষময়ী তার নামে যেন ছড়িয়ে পড়ে আমার এই প্রার্থনা। নমস্কার, আমি বিশ্বজিৎ ঘোষ। আমি বহরমপুরে ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আমি এসেছিলাম আমার সমস্যা নিয়ে, এবং ওনার পরামর্শ মতো আমি রেমেডি নিয়ে আমি উপকৃত হয়েছি। এবং তারপরে আমি আমার পরিবারের কাছে এটা আমি শেয়ার করেছি। করার পরে আমার পরিবারকেও নিয়ে এসেছি, তারাও এখানে উপকৃত হয়েছে। এবং আমার কোনো সমস্যা, আমার জীবনের পথ চলতে গেলে যদি কোনো বাধা আসে, আমি স্যারকে নির্দ্বিধায় ফোন করি এবং স্যার আমাকে কি করতে হয় বলে দেয়। আমি সত্যিই উপকৃত, এবং আমি আমার ভবিষ্যৎ জীবনে আমার যা কিছু আমি পেয়েছি সব কিছু স্যারের জন্যই পেয়েছি। আমি সত্যি আনন্দিত, এটা আমার অস্বীকার করার কোনো জায়গা নেই। আপনারা যদি কেউ বহরমপুরে চেম্বারে আসতে চান, তো আপনারা নির্দ্বিধায় যোগাযোগ মাধ্যমে আপনারা আসতে পারেন। এখানে আসতে পারে উপকৃত হবেন আপনারা, এবং ওনাকে দেখাতে পারেন। নমস্কার, আমি প্রমোদ রঞ্জন সরকার বলছি। আমি 5 বছর ধরে খুব সমস্যার মধ্যে ভুগছিলাম, এবং আমার ফ্যামিলিও খুব সমস্যার মধ্যে ভুগছিল। আমাদের হৃদয় জর্জরিত হয়ে যায়, লোন নিয়ে আমাকে চলতে হয়। এর জন্য আমি অনেক জ্যোতিষীর কাছে গেছি, তারা আমাকে অনেক আশা দিয়েছিল, কিন্তু সেখান থেকে আমি কোনো ফল পাইনি, বিফলে গেছে। হঠাৎ একদিকে টিভি চ্যানেলে গৌতম শাস্ত্রীকে দেখি, দেখার পর ওনার সঙ্গে আমি যোগাযোগ করি, যে ওনার সঙ্গে উনি যে আমাকে যা যা বলতো সব মিলে গেছিলো। এবং উনি আমাকে কিছু রেমেডি দেন, বলেন যে এইগুলো নিলে আপনার এই সময়ের মধ্যে আপনার সমস্যা মিটে যাবে। ওনার কথা অনুযায়ী আমি ওনার কাছ থেকে রেমেডি নিই। নেওয়ার পরে যে আমাকে সময় বেঁধে দিয়েছিল, সেই সময়ের আগে আমার সমস্যা সব মিটে গেছে। এখন আমি ঋণ থেকেও মুক্ত হয়ে গেছি, এবং আমার যে ফ্যামিলির সমস্যা সেটাও মিটে গেছে। এখন আমার কর্মস্থানও খুব ভালো হয়েছে, এবং আমার যে শারীরিক অবস্থাটা ছিল সেটাও খুব সুন্দর হয়েছে। এখন আমি খুব সুন্দর জীবনযাপন করছি। যদি আপনারা পারেন তো অন্তত গৌতম শাস্ত্রীর কাছে একবার আসুন, আপনারা আসলে নিশ্চয়ই উপকার পাবেন। এর জন্য আমি গৌতম শাস্ত্রীকে খুবই উপকৃত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। ওনার রেমেডি বা ওনার যে এথিক্সান এত সুন্দর, আমি কোনোদিন ভাবতে পারিনি যে আমাকে এই নতুনভাবে আমাকে আবার একটা রাস্তায় নিয়ে এসে ভালো জায়গায় তৈরি করে দেবে। নমস্কার। Hi everyone, I'm Simranpreet Kaur. I'm an actress. 2018-এ তার আগে আমার খুব খারাপ সময় যাচ্ছিল। আমার স্টাডি লাইফ, আমার ক্যারিয়ার লাইফ, really it's very bad in that situation, that time. But যখন আমি 2028-এর মাঝামাঝিতে আমার মম আমাকে ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। আঙ্কেলের সাথে যখন আমি কথা বলি, আঙ্কেল যখন আমার প্রবলেমগুলো শোনে, যেরকম করে গাইড করে তেমনি আমি চলি, আর এরকম রেজাল্ট হবে আমি জানতাম না। এখন আমি একটা ভালো আমার ক্যারিয়ার চলছে। আমার স্টাডি লাইফের মধ্যে অনেক প্রবলেম ছিল, অনেক প্রবলেমস। আমার ফ্যামিলি লাইফেও খুব প্রবলেম ছিল, সব প্রবলেম মানে গায়েব হয়ে গেছে। তারপরে আমি তো প্রথম যখন আসি তখন আমি একদম বিলিভ করি না যে এগুলো কি হয় বা কিছু। আমি মাকে বলি দেখাবো না, এই ওই অনেক কিছু বলি। কিন্তু যখন দেখানোর পর যখন আমি 1-2 মাসের মধ্যে যখন ধীরে ধীরে একটুখানি ভালো হতে পারি, আমার লাইফে যখন একটু করে ভালো হচ্ছিল, তখন আমি ফিল করলাম যে না, সত্যি ভালো হচ্ছে ওনার গাইডে। আর তার 3-4 মাসের পরে একদম আমি রেজাল্টটা দেখতে পারছিলাম, ফিল করতে পারছিলাম। আর আপনারা যদি চান যে আপনাদের লাইফের প্রবলেমগুলো সলভ হোক, 100% সলভ হবে, গ্যারেন্টি।
আপনারা আসুন, আঙ্কেলকে দেখান, আর আপনাদের আর আঙ্কেল যেরকম গাইড দেবে তেমনি যদি আপনি চলবেন তাহলে একদম সঠিক হয়ে যাবে, একদম সাকসেস পাবেন আপনি। আমি হালিশহর থেকে এসেছি। ধরো আমার নাম তো মলিনা ঘোষ, কিন্তু তোমার কি হয়েছে বলো তো, আমি দাদার কাছে অনেক বছর ধরে, মানে কয়েক বছর ধরে ভালোই এসেছি। আমি অনেক বিপদে পড়েছিলাম, তো তখন আমি এক টিভি চ্যানেলে দেখে, সবাই কিন্তু প্রোগ্রাম দেখে, সব সিরিয়াল দেখে, সব কিছু দেখে, কিন্তু আমি ওই সিরিয়াল সব কিছু ছেড়ে আমার এমন বিপদ হয়েছিল, আমি শুধু টিভির কাছে বসে শুধু এই শাস্ত্রীয় চ্যানেলগুলো দেখে দেখে আমি মনে ভাবতাম আমি কাকে মনের মতন পাবো। বললাম যে সবাই এত চ্যানেলে, কিন্তু আমি সবাইকে দেখেছি, আমার দাদাকেই আমার খুব পছন্দ হলো। আমি খোঁজ করতে 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 আমি এমন বিপদ যে আমি এই বিপদে কি করে উঠবো, তখন ওই দাদার কাছে আসলাম। খোঁজ পেয়ে চিকিৎসা করতে করতে তখন দাদার কাছে এসে আমার অনেক বড় বিপদ ছিল, আমার ছেলে স্বামী সব নিয়ে আমার বাড়ির খুব অবস্থা খারাপ ছিল। আজকে ওনার কাছে এসে আমি অনেক উপকার পেয়েছি। আমি সবার কাছে বলছি, আমি এত লোক দেখছি, আমি বলি একটু যদি দাদার কাছে এসে সব ধৈর্য ধরে, কারোর বিফল হবে না, তার ফল ছাড়া বিফল হবে না। আমি ভাবি যে আমি অনেক লোকও পাঠিয়েছি, আমরা যদি প্রচার করতে পারি, অনেকে আছেন এই দাদার কথা বলবো না, বলবো না, কিন্তু না বলেন, মানুষ যদি বিপদের হাত থেকে বাঁচে সবারই তো ভালো হয়। কিন্তু দাদার কাছে আসার পরে আমার এমনও মাঝে একটা এমনও বিপদ গেছে, এই দাদাই আমাকে এই বিপদ হাত থেকে উঠিয়েছে। এর জন্য আমি দাদার কাছে সারা জীবনের জন্য কৃতজ্ঞ থাকি। দাদাকে চাই দাদাও ভালো থাকুক, আমরাও যেন দাদার কাছে এসে দাদা আরো সুস্থভাবে যেতে পারি। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন, এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটা জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা, আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে, কষ্টের মধ্যে আছে, তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। অর্থাৎ তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারে, সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। তাহলে আর দেরি কেন, চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন, যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও গোল্ড মেডেলিস্ট ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।